সবাইকে স্বাগতম। আমার প্রথম ভিডিও, এটা প্রথম ক্লাস বায়োলজি সলভ। আমি নয়ন কুমার দাস। আমি মূলত জীববিজ্ঞানটা পড়াবো, জীববিজ্ঞান ক্লাস নিব। তো জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ, এটা মূলত 2025 এবং 2026 শিক্ষাবর্ষের বইয়ের আলোকে নেওয়া একটি ক্লাস। আচ্ছা, আমরা হচ্ছে জীববিজ্ঞান প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে আলোচনা শুরু করতেছি। তো আমাদের এই পৃথিবীটা আসলে অনেক আগে, প্রায় কয়েকশো কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। সৃষ্টিকর্তা এই পৃথিবীটা সৃষ্টি করছেন। এরপর প্রাণের বিকাশ ঘটছে আস্তে আস্তে। তো দেখা যাচ্ছে যে মানুষ আসছে, মানুষ আসার পর ধারাবাহিক বিবর্তন, এবং বিবর্তনের মাধ্যমে বর্তমানে আজকের এই অবস্থা। এখানে সাধারণত বলতে গেলে যে বিভিন্ন ধরনের অণুজীব, পারিপার্শ্বিক উদ্ভিদ এবং প্রাণী সবার সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে আমাদের আজকের এই বিবর্তন, এবং অনেক সংগ্রামের মাধ্যমে আমরা আজকে এই অবস্থানে এসে পৌঁছেছি। তো এই সংগ্রামের পেছনে আছে বিজ্ঞানের বিশিষ্ট অবদান বা সাধারণত গুরুত্বপূর্ণ অবদান। এই বিজ্ঞান শুধুমাত্র একটা বিষয়ে কেন্দ্রিক নয়, এখানে বিজ্ঞানের সঙ্গে অনেকগুলো বিষয় সংশ্লিষ্টতা রয়েছে, যেমন পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ এবং প্রাণী জীব বিজ্ঞান। এছাড়াও আছে অন্যান্য শিল্প এবং সাহিত্যিক সংমিশ্রণ। সাধারণত বিজ্ঞানটা একটি ল্যাটিন কথা বা ল্যাটিন শব্দ সায়েন্টিয়া। ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে আসছে বিজ্ঞান। ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে আসছে, সায়েন্স, যার আবেদনিক অর্থ হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানটা যেহেতু পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান, এই তিনটা বিজ্ঞান একে অপরের সঙ্গে সম্পৃক্ত, তাই জীববিজ্ঞানকে আলোচনা করতে গেলে অনেক সময় রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান চলে আসে। এটা কিভাবে? আমরা বেঁচে আছি খাবার খেয়ে। খাদ্য তৈরি করছে কে? উদ্ভিদ। আচ্ছা, উদ্ভিদকে বেঁচে রাখার জন্য দেখা যাচ্ছে অনেক সময় সার, ফসফেট এগুলো দিতে হয়। তো এগুলো কোথা থেকে আসছে? এগুলো আসলে কেমিক্যাল, তার মানে এগুলো হচ্ছে রসায়নের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। তো এগুলো তৈরি হয়েছে কোথায়? শিল্প কলকারখানায় যন্ত্রপাতির মাধ্যমে তৈরি হয়েছে, যেটা কিনা ফিজিক্সের একটা বিষয়। তো দেখা যাচ্ছে যে তাহলে জীববিজ্ঞানের সঙ্গে যদি আমরা প্রথম বলি যে জীববিজ্ঞানটা কি, আসলে বিজ্ঞানের যে শাখায় জীবের উৎপত্তি, গঠন, প্রজনন, বৃদ্ধি এবং পুরো জীবন পর্যালোচনা করা হয় বা বিশদভাবে আলোচনা করা হয়, এটাই হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞানের ইংরেজি হচ্ছে বায়োলজি। সর্বপ্রথম 1800 শতাব্দীতে এই বায়োলজি শব্দটি, 1800 সালে এই শব্দটি ব্যবহৃত হয়। এরপর 1802 সালে বিজ্ঞানী জে বাপটিস্ট ল্যামার্ক এই বায়োলজি শব্দটি প্রবর্তন করেন তার হাইড্রোজিওলজি গ্রন্থে। প্রথম তিনি ব্যবহার করেন, তাই তাকে জীববিজ্ঞান শব্দের প্রবর্তক হিসেবে চিহ্নিত করা হয় বা অভিহিত করা হয়। বায়োলজি শব্দটি আসছে দুইটা গ্রিক শব্দ বায়োস এবং লগস থেকে আসছে। বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দ বায়োস এবং লগস থেকে আসছে। বায়োসের ইংরেজি হবে লাইফ, মানে জীবন, এবং লগসের ইংরেজি হবে হচ্ছে নলেজ, যার অর্থ হচ্ছে জ্ঞান। জীবনটা কি? জীবনটা হচ্ছে সজীব প্রোটোপ্লাজমের কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী, আর জ্ঞানটা হচ্ছে সুসংবদ্ধ পদ্ধতিতে আহরিত তথ্যটা হচ্ছে জ্ঞান। তার মানে জীবন সম্পর্কিত জ্ঞান, যার আবেদনিক অর্থ হচ্ছে জীববিজ্ঞান। তাহলে দুটি গ্রিক শব্দ বায়োস এবং লগস থেকে আসছে বায়োলজি শব্দটি।
বায়োলজি শব্দের প্রবর্তক যে বাপ্টিস্ট লামার্ক 1802 সালে তিনি এই শব্দটি প্রবর্তন করেন। মূলত আজকের জীবন পার্ট অর্থাৎ প্রথম অধ্যায়ের আমরা সাধারণত এখানে কয়েকটা টপিকস লিখছি, যার মধ্যে আছে একটা জীববিজ্ঞানের ধারণা, কনসেপ্ট অফ বায়োলজি, এরপর অ্যারিস্টটল এবং জীববিজ্ঞান। তো জীববিজ্ঞানের যে সমস্ত মনীষী আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনীষী হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল সম্পর্কে আমরা একটু জানবো যে অ্যারিস্টটল আসলে জীববিজ্ঞানে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এরপর জীববিজ্ঞানের শাখা, জীববিজ্ঞানের কিছু শাখা আছে। দেখা যাচ্ছে যে জীববিজ্ঞানের মধ্যে আবার অনেক ধরনের শাখা আছে। আমরা কিছু জিনিস থিওরিক্যালি করি, আবার কিছু জিনিস অ্যাপ্লাই করি কাজে লাগানোর জন্য। তো শাখাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই বিষয়, এই শাখাতে, এই অংশে। এরপর হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন অর্থাৎ ট্যাক্সোনমি, কিভাবে একটা জীবের ক্লাসিফিকেশন করা হয় কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে। এরপর আছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, শ্রেণীবিন্যাসের বৈজ্ঞানিক ধাপগুলো, মৌলিক ধাপগুলো এবং কোন ধাপের কি তাৎপর্য সেই তাৎপর্য নিয়ে আলোচনা করা হবে। এরপর দ্বিপদ নামকরণ পদ্ধতি বা বায়োনোমিয়াল নোমেনক্লেচার, এই বায়োনোমিয়াল নোমেনক্লেচার নিয়ে মূলত আলোচনা করা হবে। মূলত আজকে আমরা প্রথম টপিক জীববিজ্ঞানের ধারণা আমরা চেষ্টা করব সম্পর্কিত একটু ধারণা দেওয়ার। তাহলে জীববিজ্ঞানের ধারণা বলতে আদিকালে মানুষ যখন খাবার সংগ্রহ করতো দেখা যাচ্ছে যে অনেক সময় তাদের হাত পা কেটে যেত। তাহলে ওই কাটা অংশে কি দিলে সেটা সুস্থ হবে মানুষ। দেখা যাচ্ছে অনেক সময় দুর্বাঘাস বা অন্য কিছু দিয়ে খেতে করে সেখানে লাগিয়ে দিলে সেটা ভালো হয়ে যাচ্ছে। তো মানুষ চিন্তা করলো যে তার মানে এই যে হাত পা কেটে যাচ্ছে এখানে দুর্বাঘাস লাগালে ভালো হয়ে যায়। এই জিনিসটা তখন লিপিবদ্ধ করা হয়। তো ওইখান থেকে দেখা যাচ্ছে যে শুধু ওইটাই নয়, তারপর দেখা যাচ্ছে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে পানি দিয়ে পানি খেলে তারপর সে এবার ঠিক হয়ে যাচ্ছে। আবার অনেক সময় মূর্ছা বা অজ্ঞান হয়ে পড়ে যায়, দেখা যাচ্ছে পানি ছিটিয়ে দিলে সে সুস্থ হয়ে যাচ্ছে। তার মানে মেডিসিনের ধারণা, মেডিসিনের সঙ্গে জীবনের ধারণা, এই ধারণাগুলো থেকেই জীববিজ্ঞান চলে এসছে। অর্থাৎ জীবনকে জানতে গেলে জীববিজ্ঞান জ্ঞানটা আবশ্যক। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত ধরনের উদ্ভিদ এবং প্রাণী আছে সমস্ত কিছুকে জানার জন্য এবং তাদের কি ভূমিকা আছে পরিবেশে এবং বাস্তুতন্ত্রে সেগুলো জানার জন্য এই জীববিজ্ঞানের জ্ঞানটা আবশ্যক। আচ্ছা, জীববিজ্ঞানের সঙ্গে অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনি অনেক সময় জ্ঞানীদের জ্ঞানী বলা হয়। এই জন্য জ্ঞানীদের জ্ঞানী বলা হয় যে বিজ্ঞানের প্রায় সমস্ত শাখায় তার অবদান। অর্থাৎ একজন বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি, তিনি এই পৃথিবীর সমস্ত জীব জগৎকে নিয়ে তিনি আলোচনা করেছেন এবং পর্যালোচনা করেছেন, বিস্তারিত এক্সপেরিমেন্ট করেছেন। বিস্তারিত এক্সপেরিমেন্ট করার জন্য পৃথিবীর সমস্ত জীবদেরকে তিনি দুইটি ভাগে ভাগ করলেন তাদের বৈশিষ্ট্য, তাদের ক্যারেক্টার অনুযায়ী। একটা হচ্ছে উদ্ভিদ, অন্যটা হচ্ছে প্রাণী। তো পৃথিবীর সমস্ত এই জীবজগৎকে দুইটি ভাগে ভাগ করছেন, একটি উদ্ভিদ এবং একটি প্রাণী। উদ্ভিদ এবং প্রাণী দুইটা ভাগে ভাগ করার জন্য তাকে জীববিজ্ঞানের জনক বলা হয়। তিনি তার গুরুত্বপূর্ণ কয়েকটা গ্রন্থ, হিস্টোরিয়া অ্যানিমালিয়াম, প্লান্টস অফ অ্যানিমালিয়াম, তিনি তিনটি বই লিখছেন। একটা হচ্ছে হিস্টোরিয়া অ্যানিমালিয়াম, পার্টস অফ অ্যানিমালস, হিস্টোরিয়া অ্যানিমালিয়াম, পার্টস অফ অ্যানিমালস এবং অন দ্য জেনারেশন অফ অ্যানিমালস। তো এই তিনটা বইয়ে তিনি সাধারণত উদ্ভিদ এবং প্রাণীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তো উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য তাকে জীববিজ্ঞানের জনক বলা হয়।
এককভাবে তাকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। আচ্ছা, যদিও এখানে উদ্ভিদবিজ্ঞানের জনক আরেকজন বিজ্ঞানী আছেন, নাম হচ্ছে থিওফ্রাস্টাস, তিনি অ্যারিস্টটলেরই ছাত্র। তাহলে অ্যারিস্টটলকে বলা হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তার জন্ম 322 বিসি বিফোর খ্রিস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে 384 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং 322 বছর আগে মৃত্যুবরণ করছেন তিনি যীশু খ্রিস্টের জন্মের। আচ্ছা, তাহলে তাকে জীববিজ্ঞানের জন্ম বলা হয়। এরপর আমরা আছে তাহলে অ্যারিস্টটল এবং জীববিজ্ঞান, তিনি আসছেন বলে এই জীববিজ্ঞান শাখা বলা যায় মূলত সৃষ্টি হয়েছেন, এবং জীববিজ্ঞান থেকে মূলত মেডিসিন বা মেডিকেলের উদ্ভব। আসলে জীববিজ্ঞানটা পুরোপুরি মেডিকেল রিলেটেড একটি বিষয়। ওকে, তাহলে আমরা জীববিজ্ঞানের শাখা নিয়ে পড়ব। এই যে উদ্ভিদ বিজ্ঞানের সঙ্গে রসায়ন বিজ্ঞানের সঙ্গে পদার্থ বিজ্ঞানের যে সম্পৃক্ততা, এবং জীববিজ্ঞানের মধ্যে আরো অনেক বিষয় বা অনেক শাখা প্রশাখা সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে আমরা দেখতেছি যে জীববিজ্ঞানকে দুইটি প্রধান শাখায় ভাগ করা হয়েছে। তো আমরা সে সম্পর্কে একটু বিস্তারিত জানি। জীববিজ্ঞানকে সাধারণত দুইটি শাখায় ভাগ করা হয়েছে। জীববিজ্ঞানের শাখা দুইটি। একটি ভৌত শাখা আর একটি ফলিত শাখা। ভৌত শাখা, ভৌত শাখাকে অনেক সময় বিশুদ্ধ শাখাও বলা হয়। ভৌত শাখা, বিশুদ্ধ শাখা, আবার এটাকে মৌলিক শাখাও বলা হয়। ভৌত শাখা, বিশুদ্ধ শাখা বা মৌলিক শাখা, আর দ্বিতীয়টা হচ্ছে ফলিত শাখা। ফলিত শাখা বা প্রায়োগিক। অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে এটা হচ্ছে ফিজিক্যাল ব্রাঞ্চ, এটা হচ্ছে অ্যাপ্লাইড ব্রাঞ্চ। এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল বায়োলজি ব্রাঞ্চ, আর এটাকে বলা হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি ব্রাঞ্চ, অর্থাৎ হচ্ছে ফলিত জীববিজ্ঞান শাখা, আর এটাকে বলা হচ্ছে ভৌত জীববিজ্ঞান শাখা বা ভৌত শাখা বা ফলিত শাখা। এক কথায় এই জীববিজ্ঞান বইয়ের আলোকে এই দুটি শাখা। তাহলে ভৌত শাখার বিশুদ্ধ বা মৌলিক শাখাটা আসলে কি? যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায় সাধারণত কোনো বিষয় নিয়ে বিস্তারিত বা তত্ত্বীয় বা থিওরিটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করা হয় বা বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে ভৌত শাখা বা বিশুদ্ধ শাখা বলা হয়। অর্থাৎ এই শাখায় শুধুমাত্র একটা বিষয় নিয়ে থিওরিক্যালি বিষয় নিয়ে বা তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, শুধু জানার জন্য পাঠ যা করা হয়, জানার জন্য পাঠ করা হয় যে শাখাগুলো, সেগুলো আর কি, যা আমরা পড়ি সাধারণত। অর্থাৎ শুধুমাত্র পড়ার জন্য, জানার জন্য যে জিনিসগুলো আলোচনা করা হয় তত্ত্ব তাত্ত্বিকগত দিক দিয়ে, সেটাকে বলা হচ্ছে ভৌত শাখা বা বিশুদ্ধ শাখা। ওকে, আর ফলিত শাখা কি? তাত্ত্বিক দিক থেকে কাজে লাগিয়ে বা তাত্ত্বিক শাখাগুলোকে বা থিওরি জ্ঞানকে কাজে লাগিয়ে মানব কল্যাণে যা তৈরি করা হয়, যা ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে ফলিত শাখা বা প্রায়োগিক শাখা বা অ্যাপ্লাইড ব্রাঞ্চ। এখন বিশুদ্ধ শাখার মধ্যে আবার ভাগ করা হয়েছে অনেকগুলো বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। ভৌত শাখা বা মৌলিক শাখা। ভৌত শাখা বা মৌলিক শাখার মধ্যে প্রথমে যে শাখাটা আছে সেটা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। এক নম্বর, অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি। অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি যে শাখায় সাধারণত, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় জীবের শুধুমাত্র বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, এদের গঠন, বৈশিষ্ট্য এবং কার্যাবলী নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়, তাকে অঙ্গসংস্থান বিদ্যা বলা হয়। তো অঙ্গসংস্থান বিদ্যাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়। একটা
এক্সটার্নাল মরফোলজি, আর একটা ইন্টারনাল মরফোলজি। এক্সটার্নাল কথাটা হচ্ছে বাহ্যিক অঙ্গসংস্থান বিদ্যা, আর ইন্টারনাল মরফোলজি কথাটা হচ্ছে অন্ত অঙ্গসংস্থান বিদ্যা। তাহলে বাহ্যিক অঙ্গসংস্থান বিদ্যাটা আবার কি? অর্থাৎ জীবের বাহিরের অঙ্গ নিয়ে আলোচনা করা হয়, বাহিরের অঙ্গ এবং তাদের গঠন, বৈশিষ্ট্য এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, সেটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। আর দেহের ভেতরের অঙ্গগুলো নিয়ে আলোচনা করা হয়, তাদের গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় বিস্তারিত, সেটা হচ্ছে ইন্টারনাল ফর মরফোলজি। এক্সটার্নাল মরফোলজির উদাহরণ কি? এক্সটার্নাল মরফোলজির যেমন হচ্ছে হাত, পা, স্কিন, তারপর হচ্ছে চুল, নখ, ত্বক, এগুলো। আর ইন্টারনাল মরফোলজি কি? দেহের ভেতরের যে সমস্ত অঙ্গ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি। আর ইন্টারনাল মরফোলজি মানে হচ্ছে যা আমরা চোখ দিয়ে দেখতে পাই না সাধারণত, শরীরের ভিতরে যা আছে আর কি। অর্থাৎ যেমন হতে পারে যে অন্ত্র মানে নাড়িভুঁড়ি বা বায়োলস, তারপরে হতে পারে যে হৃৎপিণ্ড হতে পারে, তারপরে হচ্ছে লিভার হতে পারে, রক্ত হতে পারে ইত্যাদি, টিস্যু হতে পারে, কলা হতে পারে। এই জিনিসগুলো নিয়ে যে আলোচনা করা হয় এটা একটা ইন্টারনাল মরফোলজি। ওকে, 2 নম্বর হচ্ছে অঙ্গ সংস্থান পর্ব। 2 নম্বর এখানে আছে শ্রেণীবিন্যাস বিদ্যা মানে ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাসের জনক বলা হয় সাধারণত শ্রেণীবিন্যাসের জনক, অর্থাৎ শ্রেণীবিন্যাস মানে হচ্ছে যে কোনো একটা জীবকে তার বৈশিষ্ট্য, আচার আচরণ এর উপর ভিত্তি করে বিভিন্ন ট্যাক্সা বা বিভিন্ন স্টেপে ভাগ করাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। আচ্ছা, তো এই ট্যাক্সোনমি কথাটা মূলত, ট্যাক্সোনমিকে যদি আমি একটু ভাঙিয়ে দিই, ট্যাক্সো এখান থেকে আসছে ট্যাক্সা। ট্যাক্সা মানে হচ্ছে বিভিন্ন ভাগ, অর্থাৎ একটা জীবকে বিভিন্ন স্টেপে বা বিভিন্ন যে 7টা ধাপে ভাগ করা হয়েছে, এই 7টা ধাপের মধ্যে প্রত্যেকটি ধাপকে বলা হচ্ছে ট্যাক্সা। আচ্ছা, তাহলে শ্রেণীবিন্যাস এটাই যে জীবের বাহ্যিক আকার, আকৃতি, তার গঠন এবং আচার আচরণের উপর ভিত্তি করে বৈজ্ঞানিকভাবে যে বৈজ্ঞানিকভাবে শ্রেণীবিন্যাস বিদ্যা। সাধারণত বৈজ্ঞানিক নিয়মে জীবদের ক্যারেক্টার, আচার আচরণ, বৈশিষ্ট্য, তাদের কার্যাবলীর উপর এবং অবস্থান, খাদ্যাভ্যাসের উপর ভাগ করা হয় বিজ্ঞানের যে শাখা, সেটা হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। এবং ট্যাক্সোনমি এবং শ্রেণীবিন্যাসের যে মৌলিক 7টা ধাপ আছে, প্রত্যেকটি ধাপকে বলা হচ্ছে আবার ট্যাক্সা। ট্যাক্সা হচ্ছে বহুবচন, ট্যাক্সন হচ্ছে একবচন। আচ্ছা, শ্রেণীবিন্যাস বিদ্যা ঠিক আছে। এরপর কি আছে? হিস্টোলজি। 3 নম্বর আছে হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি আমরা জানি যে খাবার কিনতে গেলে দেখা যাচ্ছে যে শুকনো খাবারের একটা ইউনিট আছে যেটাকে বলা হচ্ছে যে গ্রাম। আবার তরল পদার্থ যখন আমরা কিনতে যাই, যেমন দুধ বা তেল বা বিভিন্ন ধরনের লিকুইড জাতীয় দ্রব্য, তাদের একটা একক আছে, সেটাকে বলা হচ্ছে যে মিলিলিটার। আবার কোনো কাপড় যদি কিনতে যাই বা কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ যদি কিনতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে তার একটা একক আছে, আচ্ছা, মিলিমিটার। এখন ঘটনা হচ্ছে যে আমাদের যে জীবদেহ, আমরা যে গঠিত হয়েছি বা সৃষ্টিকর্তা আমাদের তৈরি করছে, আমাদের শরীরেরও একটা একক আছে যার নাম হচ্ছে কোষ। কি একক? কোষ। কোষ। তাই কোষের সংজ্ঞায় যখন আমরা বলবো, তখন বলতে পারি যে জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। ওকে, তো অনেকগুলো কোষ নিয়ে গঠিত হয় যে অংশ, তাকে বলা হচ্ছে টিস্যু বা কলা। টিস্যু বা কলা, অনেকগুলো টিস্যুর সমষ্টিতে যা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে অঙ্গ। অঙ্গ আছে, অঙ্গ। অনেকগুলো অঙ্গ নিয়ে যা তৈরি হয় বা যে গঠনটা পাওয়া যায় তার নাম হচ্ছে তন্ত্র। তন্ত্র বা সিস্টেম। এখন অনেকগুলো সিস্টেম নিয়ে তৈরি হয় শরীর।
শরীর। তাহলে টিস্যু বিদ্যাটা কি? তার টিস্যু বিদ্যা নিঃসন্দেহে টিস্যু অর্থাৎ অনেকগুলো কোষের সমষ্টি হচ্ছে টিস্যু বা কলা। তাহলে বিজ্ঞানের অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় সাধারণত জীবের বা উদ্ভিদের উদ্ভিদ বা প্রাণীর সাধারণত বিভিন্ন ধরনের টিস্যুর গঠন, কার্যাবলী, অবস্থান কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়, তাকে টিস্যু বিদ্যা বা হিস্টোলজি বলা হয়। ওকে, এরপর আসা হচ্ছে ভ্রূণবিদ্যা, 4 নম্বর। ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, বহুকোষী প্রাণীর ভ্রূণ কি? যদি ভ্রূণ আমরা আসি, যে ভ্রূণটা হচ্ছে বহুকোষী প্রাণীর সৃষ্টির সূচনার প্রথম যে ধাপ, সেটাকে বলা হচ্ছে ভ্রূণ। অর্থাৎ জীবন সৃষ্টির প্রথম পর্যায়কে আমরা, কোনো প্রাণীর জীবন সৃষ্টির প্রথম পর্যায়কে আমরা বলতে পারি ভ্রূণ। এটা নিয়ে বিজ্ঞানের যে শাখা, জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করে সেটা হচ্ছে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা। আচ্ছা, সাধারণত এখানে জননকোষের উৎপত্তি, জননকোষ সৃষ্টি, তারপর এই জননকোষ থেকে দেখা যাচ্ছে জাইগোটের বিভাজন এবং পূর্ণাঙ্গ প্রাণী কিভাবে সৃষ্টি হয় ছোট্ট বাচ্চা থেকে, সেটা নিয়ে আলোচনা করাকে বলা হচ্ছে যে ভ্রূণবিদ্যা। এরপর আছে হচ্ছে কোষবিদ্যা। কোষবিদ্যা 5 নম্বর। কোষবিদ্যা, সাইটোলজি। নিঃসন্দেহে আমরা জানি যে জীবদের গঠন এবং কাজের একটা কোষ বলে। তাহলে এখানে কোষের অবস্থান, গঠন এবং কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই কোষবিদ্যা, সাইটোলজি। যদি কোষের ইংরেজি সেল হয়, এখান থেকে আসতে হচ্ছে সাইটো, আর লগস তো আমরা জানি যে জ্ঞান। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে সাইটোলগস, তার মানে কোষ বিজ্ঞান। অর্থাৎ এখানে শুধুমাত্র কোষের যাবতীয় বিষয়াদি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এরপর আছে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। আচ্ছা, এখানে জিন অর্থাৎ আমরা যেহেতু জানি শরীর অনেকগুলো তন্ত্রের সমন্বয়ে গঠিত। ওকে, তন্ত্র আবার কি? অনেক অঙ্গের সমন্বয়ে গঠিত। অঙ্গ আবার কি? অনেক টিস্যু বা কলার সমন্বয়ে গঠিত। অনেক টিস্যু, অঙ্গগুলো অনেক টিস্যু সমন্বয়ে গঠিত এবং টিস্যুগুলো আবার অনেক কোষের সমন্বয়ে গঠিত। তাহলে কোষের মধ্যে কি থাকে? যদি আমরা একটা কোষ নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটি উদ্ভিদ কোষই নিই। যেহেতু উদ্ভিদ কোষ, তাই একটা কোষ গহ্বর থাকবে এবং এইখানে আসলে হচ্ছে নিউক্লিয়াস। যেহেতু নিউক্লিয়াস আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে থাকবে নিউক্লিয়াস। এই যে প্যাঁচানোর সূত্রাকার যে বস্তুগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ক্রোমাটিন। এই ক্রোমাটিনের মধ্যে আছে ক্রোমোজোম, অর্থাৎ মেটাফেজ ধাপে দেখা যাচ্ছে এগুলো খাটো মোটা হয়ে যায়, তখন এদেরকে ক্রোমোজোমের মতো দেখতে লাগে, তখন এদের নাম হচ্ছে ক্রোমোজোম দেওয়া হয়। এই ক্রোমোজোমের মধ্যে থাকবে ডিএনএ এবং আরএনএ, যেটা কিনা বংশগতি পদার্থ, জিন, বংশ পরম্পরায় পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যায়। ওকে, এবং বংশগতি বৈশিষ্ট্য বা হেরিডিটি বজায় রাখতে সাহায্য করে। তাহলে আমরা এই বংশগতি বিদ্যাতে সাধারণত এই যে ক্রোমাটিন বস্তু থাকা ডিএনএ, আরএনএ এবং তাদের মধ্যে থাকা জিন এবং কিভাবে বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়ে জিনের গুণগত মান ঠিকঠাক রাখে, তাদের বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করা হবে এই বংশগতি বিদ্যা বা জেনেটিক্সে। আচ্ছা, এরপরে কি আছে? ওকে, এরপরে আছে বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা বা ইভলিউশন
বিবর্তন বিদ্যায় সাধারণত অতীতকালে হারিয়ে যাওয়া কোনো উদ্ভিদ বা জীবের দেহাবশেষ এবং এর বৈশিষ্ট্য, এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা, অর্থাৎ পুরনো জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয় এই বিবর্তন বিদ্যায়। তার মানে 100 কোটি বা 200 কোটি বছর আগে কোনো একটা জিনিস উদ্ধার করার পর ওই জিনিসটা থেকে, সেটা হতে পারে যে কোনো প্রাণীর কঙ্কাল বা মাথার খুলি হতে পারে ইত্যাদি, যদি যখন আমরা সেটা পাই, দেখা যাচ্ছে যে ওইখান থেকে বৈজ্ঞানিক প্রসেসের মাধ্যমে জানা সম্ভব যে এটা কোন প্রাণীর কঙ্কাল এবং এই প্রাণীটা সর্বশেষ কি খাবার গ্রহণ করছে এবং এই প্রাণীটা যখন ছিল তখন পরিবেশের আবহাওয়া কেমন ছিল। ওকে, তো এই সমস্ত বিষয়াদি নিয়ে বা কত বছর আগের প্রাণীর কঙ্কালটা ছিল, এই সমস্ত বিষয় নিয়ে এই বিবর্তন বিদ্যায় আলোচনা করা হয়। যদি আমি সেটা বলি তাহলে বলা যায় যে পৃথিবীতে প্রাণের বিকাশ কিভাবে হয়েছিল। ওকে, এছাড়া জীবের বিবর্তন, অর্থাৎ তার সময় থেকে বর্তমান সময়ে জীবের মধ্যে কতটা পার্থক্য, তখনকার জীব এবং এখনকার জীবের মধ্যে কতটা পার্থক্য এবং কি পরিবর্তন সাধিত হয়েছে, এই বিবর্তনগুলো নিয়েই স্পেশালি এই শাখায় আলোচনা করা হয়, যার নাম ইভলিউশন বা বিবর্তন বিদ্যা। এরপর আছে হচ্ছে বাস্তুবিদ্যা। সবার শেষে কিন্তু লগি আছে, অর্থাৎ ইকোলজি মানে ইকোলজি, লগি মানে এখানে কিন্তু লগস আছে কিন্তু, আর লগস মানে আমরা জানি যে লগস ইকুয়াল নলেজ মানে হচ্ছে জ্ঞান, তার মানে ইকোলজি অর্থাৎ হচ্ছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা মানে হচ্ছে যে আমাদের জীবের সঙ্গে এই পরিবেশের কি সম্পর্ক, আমাদের জীবের সঙ্গে পরিবেশের কি সম্পর্ক, বা পরিবেশের সঙ্গে আমাদের জীবদেহের কি সম্পর্ক বা জীবের কি সম্পর্ক, আমরা কিভাবে তাদের উপর নির্ভরশীল, তারা আমাদের কিভাবে উপর নির্ভরশীল, এই সমস্ত বিস্তারিত আলোচনা করা হয় বাস্তুবিদ্যায় বা ইকোলজি, যেটা কিনা জীববিজ্ঞানের একটি ভৌত শাখা। ওকে, এরপর বলা আছে কি এন্ডোক্রাইনোলজি। হরমোনবিদ্যা বা এন্ডোক্রাইনোলজি, আসলে এন্ডোক্রাইনোলজি এবং এক্সোক্রাইনোলজি দুইটা বিষয় আছে এখানে। এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে যে আমাদের শরীরে অনেকগুলো কোষ সমষ্টিগতভাবে গ্ল্যান্ড তৈরি করে, যেটাকে আমরা গ্রন্থি বলি। তো এই গ্রন্থির মধ্যে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ, যদি গ্রন্থির কথায় আসি তাহলে বলবো যে গ্রন্থিটা আমাদের মাথার মগজে একটি, যদি আমি মগজটা আঁকাই, সেরিব্রাম, এখানে একটি মোটর দানার মতন একটি অংশ আছে। এই যে মোটর দানার মতন অংশ, এটা একটা গ্ল্যান্ড যার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এখানে অনেক কোষের সমষ্টি, কোষপুঞ্জ। এছাড়া আছে আমাদের গলায় আছে থাইরয়েড গ্ল্যান্ড, তারপর আছে আমাদের কিডনির উপর আছে হচ্ছে অ্যাডেনোকর্টিকোট্রপি, আমাদের তারপর আছে হচ্ছে কণ্ঠে আছে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, তারপর আছে হচ্ছে প্যারাথাইরয়েড। এছাড়া আছে অগ্নাশয় নামে একটি গ্ল্যান্ড আছে, যেখান থেকে ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়। আচ্ছা, এছাড়া কিডনির উপরে আছে অ্যাড্রেনালিন। তো এখান থেকে অনেক ধরনের হরমোন নিঃসৃত হয়। তো হরমোন সাধারণত হরমোন পরিবহন হওয়ার জন্য কোনো নালী নেই। এই এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যায় আলোচনা করা হয় হরমোন নিয়ে, যে সমস্ত হরমোন কোষগুচ্ছ থেকে নিঃসৃত এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যা কিনা কোনো নালী ছাড়াই এর অ্যাকশন থেকে দূরবর্তী অংশে যে কার্যাবলী সম্পন্ন করে। তাহলে কিভাবে যায় হরমোন কোষপুঞ্জে তৈরি হলো পিটুইটারিতে, সাপোজ, তাহলে পিটুইটারি থেকে অন্যান্য জায়গায় কিভাবে কাজ করে, সে কিভাবে, তার পরিবহন ব্যবস্থাটা কি, তার পরিবহন ব্যবস্থাটা হচ্ছে সে রক্তের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং যে দূরবর্তী অংশে কাজ করে। তো এই পরিবহন করার জন্য বা পরিবহন হওয়ার জন্য কোনো নালী নেই বলে এটাকে বলা হচ্ছে এন্ডোক্রাইন। আর এই এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা, এই হরমোন কথাটা কিন্তু ইংরেজি, যার বাংলা হচ্ছে প্রাণরস। হরমোন কিন্তু ইংরেজি কথা, যার বাংলা হচ্ছে প্রাণরস। এই দূরবর্তী অংশে যে ক্রিয়াশীল হয় এবং কাজকর্ম করে থাকে। এটা বিজ্ঞানের যে শাখায় সাধারণত হরমোন নিয়ে আলোচনা করা হয়, প্রাণরস নিয়ে আলোচনা করা হয়, তাকে এন্ডোক্রাইনোলজি বলা হয়। ওকে, এরপর আছে জীবভূগোল।
বায়োজিওগ্রাফি আমরা যখন কোনো ট্যুরে বা ট্রাভেল করতে যাই তখন আমাদের আগে জানতে হয় যে আমরা যে পরিবেশে যাচ্ছি বা যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় পরিবেশ কেমন, ওদের কেমন, অথবা ওই জায়গায় যদি আমরা বনভূমিতে যাই, দেখা যাচ্ছে যে অনেক সময় সুন্দরবনে বা আমরা কোনো ইকো টাইপ জায়গায় যাই বা ইকো পার্কে যাই তখন বা বোটানিক্যাল গার্ডেনে যাই, তখন আমাদের জানতে হবে যে ওই জায়গায় কোন রকমের বা কোন ধরনের জীব বসবাস করে থাকে, তাদের দ্বারা আমরা কি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারি। তো সেগুলো জানার জন্য আমাদের জীব ভূগোল সম্পর্কে জানতে হয়। বায়োজিওগ্রাফি, বায়ো মানে হচ্ছে জীব, জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল। পৃথিবীর কোন অঞ্চলে কি ধরনের জীব বসবাস করে, তারা পরিবেশের জন্য কতটা ভালো কতটা মন্দ, বা আমাদের জন্য কতটা ভালো কতটা মন্দ, এই সমস্ত বিষয়ে দিনে আলোচনা করা হয় জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। ওকে, এতক্ষণ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এটা জীববিজ্ঞানের দুইটা শাখা, একটা হচ্ছে ভৌত শাখা, একটা ফলিত শাখা। তো ভৌত শাখার মধ্যেকার অংশগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপর ফলিত বা প্রায়োগিক শাখা বা অ্যাপ্লাইড ব্রাঞ্চ নিয়ে আলোচনা করবো আমরা। এতক্ষণ যে আলোচনা করলাম সেটা শুধুমাত্র তাত্ত্বিক বা তত্ত্বগত আলোচনা। এরপরে তত্ত্বগত আলোচনাকে কাজে লাগিয়ে আমরা মানব কল্যাণে যে আবিষ্কার করব বা সৃষ্টি করব বা তৈরি করব, যেটা কিনা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এর নাম হচ্ছে প্রায়োগিক শাখা বা অ্যাপ্লাইড ব্রাঞ্চ। ওকে, অ্যাপ্লাইড শাখা প্রথমে আসে হচ্ছে মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। মৎস্য বিজ্ঞান, হ্যাঁ, মৎস্য বিজ্ঞান। আচ্ছা, মৎস্য বিজ্ঞান, মাছ আর মৎস্য কথাটার অর্থ দুই রকম। সাধারণত আমাদের যে জিলে ভিলে বা নদী নালায় যে সমস্ত করোটা পর্বে যে প্রাণীগুলো পাওয়া যায়, মানে করোটা পর্বের স্পেসিফিকলি অনেকে আছে, এর মধ্যে আবার অস্টিকফিস এবং কনভিকটিস শ্রেণীর যে সমস্ত প্রাণী পাওয়া যায় সেগুলোই মাছ, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন জলজ প্রাণীগুলোই মাছ। তো শুধুমাত্র পানিতে কি শুধু মাছই থাকে? মাছ ছাড়াও তো দেখা যাচ্ছে সাপ, পোকা, মাকড় আর অনেক কিছু থাকে, এবং শামুক থাকে, তারপর হচ্ছে ঝিনুক থাকে, কাঁকড়া থাকে। আচ্ছা, চিংড়ি কিন্তু করোটা পর্বের প্রাণী নয়, কিন্তু তারপরে আমরা তাকে মাছ বলি। তো বলা হচ্ছে যে মাছের সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রাণী আছে একসঙ্গে তাদেরকে মৎস্য বলা হয়। তাহলে এই মৎস্যটাকে আমরা কিন্তু চাষ করি, অর্থাৎ দেখা যাচ্ছে যে বাইরের দেশে অনেক সময় সাপ তারা চাষ করে, এছাড়া চিংড়ি মাছ তো চাষ করা হয়, তারপর হচ্ছে ঝিনুক চাষ করা হয়, আর মাছ তো ডেফিনেটলি অবশ্যই। তাহলে জলজ অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সমস্ত প্রাণীদেরকেই বলা হচ্ছে যে মৎস্য, একত্রে বলা হচ্ছে মৎস্য। তাহলে বিজ্ঞানের শাখা সাধারণত মাছ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ মাছের উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ সবকিছু করা হয়। যে শাখায়, যে বিজ্ঞানের যে শাখায়, সেটা হচ্ছে মৎস্য বিজ্ঞান। মাছের সঙ্গে অন্যান্য আরো গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ যে সমস্ত জীব একত্রে, এদেরকে মৎস্য বলা হয়। ওকে, এরপর হচ্ছে জীব পরিসংখ্যান। এটাকে ফিশারিজ বলা হয় ইংরেজিতে। জীব পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। ওকে, জীব পরিসংখ্যান। আচ্ছা, কোন জায়গায় কতগুলো জীব আছে এবং বাস্তুতন্ত্রে তাদের কি ভূমিকা, উপকার এবং অপকারী, এই সমস্ত বিষয় নিয়ে জীব পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স আলোচনা করা হয়। 3 নম্বর পরজীবী বিজ্ঞান। প্যারাসাইটোলজি। পরজীবী বিদ্যা। সাধারণত দেখা যাচ্ছে যে কৃমি এক ধরনের পরজীবী বিদ্যা তারাই যারা
খাদ্য আশ্রয়ের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, এদেরকে পরজীবী বলা হয়। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় সাধারণত এই সমস্ত আণুবীক্ষণিক বা অণুবীক্ষণিক জীবদের নিয়ে আলোচনা করা হয়, যারা কিনা অন্য জীবের উপর খাদ্য, বাসস্থান এবং আশ্রয়ের উপর নির্ভরশীল, তাদেরকে বলা হচ্ছে পরজীবী। আর পরজীবী নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে বলা হচ্ছে পরজীবী বিদ্যায় বা প্যারাসাইটোলজি। ওকে, প্যারাসাইটোলজিতে দুটি বিষয় আছে, পরজীবী এবং পরজীবিতা। ঠিক আছে, প্যারাসাইট, 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 আচ্ছা ঠিক আছে, পরজীবী, প্যারাসাইট, প্যারাসাইট, প্যারাসাইট নামের মানে হচ্ছে পরজীবী। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, অর্থাৎ যারা অন্য জীবের উপর খাদ্য, বস্ত্র এবং খাদ্য, বাসস্থান এর উপর নির্ভরশীল, তাদেরকে বলা হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইটের সঙ্গে প্যারাসাইট কার উপর নির্ভরশীল? অন্য কোনো জীবের উপর নির্ভরশীল, তাকে বলা হচ্ছে হোস্ট। তাহলে প্যারাসাইটকে পালতেছে কে, লালন পালন করে কে? হোস্ট বা পোষক। এটা হচ্ছে পরজীবী আর এটা হচ্ছে পোষক, যে পুষতেছে, যে লালন পালন করতেছে। পোষকের উপর নির্ভরশীল, খাদ্য, বাসস্থান, আশ্রয়ের উপরে, যাই হোক। তাহলে এই যে পরজীবী হোস্টের উপর নির্ভরশীল, পরজীবী এবং পোষকের মধ্যেকার যে একটা সম্পর্ক তৈরি হলো, তার নাম হচ্ছে প্যারাসাইটিজম। প্যারাসিটিজম, যা বাংলা হচ্ছে পরজীবিতা। তাহলে প্যারাসাইট এবং হোস্টের মধ্যকার যে সম্পর্ক, তাদের দুইয়ের মধ্যকার সম্পর্ককে বলা হচ্ছে পরজীবিতা বা প্যারাসিটিজম। তো এই প্যারাসিটিজম নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে প্যারাসাইটোলজি। ওকে, এরপরে আছে কি, তো প্যারাসাইটোলজির মধ্যে কিন্তু আছে কৃমি আছে, তারপর আছে হচ্ছে উকুন আছে, ওকে, জোঁকো আছে, এরপর হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান এটা কিছুটা বিবর্তনের সাথে সম্পৃক্ত একটি বিষয়। বা প্যালেন্টোলজি। প্যালেন্টোলজিতে দেখা যাচ্ছে যে অতীতকালে কোনো হারিয়ে যাওয়া জীবের দেহাবশেষ নিয়ে বিস্তারিত গবেষণা পর্যালোচনা করা হয়। এই জীবটি কেমন ছিল। জীবাশ্ম বিজ্ঞানের মধ্যে আছে আবার হচ্ছে লিভিং ফসিল, অর্থাৎ জীবন্ত জীবাশ্ম। জীবাশ্ম মানে হচ্ছে জীবের দেহাবশেষ বা জীবের অংশ, যাকে জীবাশ্ম বলা হয়। ওকে, এরপর আছে হচ্ছে কীটতত্ত্ব। এন্টোমোলজি, কীটতত্ত্ব। সাধারণত আর্থ্রোপোডা পর্বের যে সমস্ত প্রাণী আছে তাদেরকে বেশিরভাগই কীট নামে অভিহিত করা হয়। যেমন হতে পারে ঘাসফড়িং হতে পারে, এই ঘাসফড়িং হতে পারে, তারপর আবার যেমন হচ্ছে মৌমাছি হতে পারে, মাছি হতে পারে, আবার দেখা যাচ্ছে যে তেলাপোকা হতে পারে, আবার বাটারফ্লাই, প্রজাপতি হতে পারে, ইত্যাদি সমস্ত হচ্ছে কীটপতঙ্গ। তো এই কীটপতঙ্গের মধ্যে কিছু ক্ষতিকর এবং কিছু আছে আবার হচ্ছে উপকারী। তো কীটতত্ত্ব বা এন্টোমোলজি আলোচ্য বিষয়টা হচ্ছে যে কীটপতঙ্গদের বাসস্থান, খাদ্যাভ্যাস, তাদের দ্বারা পরিবেশ এবং পরিবেশ থেকে আমরা কিভাবে উপকৃত হই, এই সমস্ত বিষয়াদি নিয়ে কীটতত্ত্ব বা এন্টোমোলজিতে আলোচনা করা হয়, যেটা কিনা ফলিত শাখার একটি আলোচ্য বিষয়। অণুজীব বিজ্ঞান। মাইক্রোবায়োলজি, যাদেরকে সাধারণত খালি চোখে দেখা যায় না তাদেরকে বলছে মাইক্রোবস বা অণুজীব। যেমন হতে পারে ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া। তো ভাইরাসকে বাবার পৃথকভাবে বলা হয় ভাইরোলজি, ব্যাকটেরিয়া নিয়ে আলোচনাকে বলা হচ্ছে ব্যাকটেরিওলজি বা ফাঙ্গিওলজি, ছত্রাকবিদ্যা ইত্যাদি। তো যে মাইক্রোলজি সাধারণত আমরা যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় বা ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে যা দেখতে হয়, অর্থাৎ খালি চোখে যা দেখা সম্ভব নয়, যে সমস্ত জীব বা অণুজীবদের, তাদেরকে বলা হচ্ছে অণুজীব। তো অণুজীব নিয়ে জীববিজ্ঞানের শাখা আলোচনা করা হয় তাকে মাইক্রোবায়োলজি বলা হয়। অর্থাৎ এইখানে শুধুমাত্র ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া
এদের গঠন, এদের বৈশিষ্ট্য, উপকার অপকার বিষয় নিয়ে আলোচনা করা হয় বিস্তারিত। ওকে, এরপর আছে হচ্ছে কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞান, ফসল কিভাবে উৎপন্ন করা যাবে, সেখান থেকে বীজ কিভাবে তৈরি করা হবে, এই সমস্ত বিষয় নিয়ে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার স্টাডিজে আলোচনা করা হয় কৃষি বিজ্ঞান। এরপর কি আছে? চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। চিকিৎসা বিজ্ঞান, হ্যাঁ। মেডিকেল সায়েন্স সাধারণত জীববিজ্ঞানের কাজকে লাগিয়ে মানুষের শরীরের মধ্যে কার রোগ, তারপর প্রতিকার, চিকিৎসা, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এই যে মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানে। এরপর আছে হচ্ছে জিন প্রযুক্তি। ডিএনএ আরএনএ এর মাঝে থাকে জিন, অর্থাৎ জিনটা হচ্ছে ইউনিট, মানুষের শরীরের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ইউনিট হচ্ছে এই জিন। এই জিনকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা হয় এবং কাটার পরে দেখা যাচ্ছে যে ল্যাবরেটরিতে অন্য কোনো জীবের জিনকে অর্থাৎ কাঙ্ক্ষিত জিনকে আগের জিনের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, লাগিয়ে নতুন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন একটি জীব প্রযুক্তির সৃষ্টি হয়। তো সম্পূর্ণ এই ব্যাপারটা হচ্ছে ল্যাবরেটরিতে করা হয়, যেটা কিনা একটা জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি ব্যাপার। এটা হচ্ছে অবশ্যই পরিবেশ শাখা। এই ব্যাপারে এই জিন প্রযুক্তিকে জ্ঞানকে কাজে লাগিয়ে, অর্থাৎ জিনকে কাজে লাগিয়ে আমরা কৃত্রিমভাবে বিভিন্ন ধরনের হরমোন তৈরি করে থাকি, যেমন ইনসুলিন হরমোন এভাবে তৈরি করা হয়। ওকে, এরপর আছে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে কি নিয়ে আলোচনা করা হয়? জীবের শরীরের ভিতরে প্রাণ রাসায়নিক কার্যাবলী অর্থাৎ হরমোন, এনজাইম, তারপর দেখা যাচ্ছে যে এদের রোগ, তারপর এদের চিকিৎসা বা ট্রিটমেন্ট, অর্থাৎ এটা কিছুটা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত বিষয়। তাহলে প্রাণ রসায়ন মানে জীবদেহের শরীরের ভিতরে হরমোন এবং বিভিন্ন ধরনের রোগ এবং তাদের চিকিৎসা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এই প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রিতে। এরপর আছে পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান, আমরা চারপাশে যা দেখি তাই হচ্ছে পরিবেশ, অর্থাৎ পরিবেশের কোথাও নদ নদী, নালা, খাল, বিল, পুকুর ইত্যাদি এগুলো আমাদের কি কাজে লাগে এবং এদের সংরক্ষণে আমরা কি ব্যবস্থা নিতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে পরিবেশ বিজ্ঞান আলোচনা করা হয়, এনভায়রনমেন্টাল বায়োলজি। ওকে, এনভায়রনমেন্টাল সায়েন্স। সামুদ্রিক বিজ্ঞান বা মেরিন বায়োলজি, মেরিন সায়েন্স। আচ্ছা, সমুদ্র বিজ্ঞান। সাধারণত সমুদ্রে কতখানি হয়? সমুদ্র অনেক বিশাল হওয়ার জন্য পানি সাধারণত নীল বর্ণে দেখা যায়। সমুদ্রের বিশাল পানির মধ্যে থাকে অনেক ধরনের প্রাণী, যারা কিনা ইকোসিস্টেমে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইকোসিস্টেমে। তো তাদের কি ভূমিকা এবং তাদের দ্বারা আমরা মানুষ কিভাবে উপকৃত হই, তারা কিভাবে বেঁচে আছে, এবং সমুদ্র মানে হচ্ছে একটা বিশাল কৌতূহলের ব্যাপার। তো সমুদ্রে বসবাসরত উদ্ভিদ প্রাণী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই সমুদ্র বিজ্ঞান। বন্যপ্রাণী, ফরেস্ট্রি, বন বিজ্ঞান, বন বিজ্ঞান বা ফরেস্ট্রি। বনজ সম্পদ সংরক্ষণ, বনজ সম্পদের মধ্যে শুধুমাত্র গাছপালা নেই, তাদের মধ্যে বসবাসরত বিভিন্ন ধরনের প্রাণীরাও আছে, তাদেরকে নিয়ে একত্র বন বা ফরেস্ট্রি। তো মূলত প্রধান বিষয় হচ্ছে এখানে গাছপালা কিভাবে সংরক্ষণ করা যাবে, কিভাবে বৃদ্ধি পাবে, তাদের দ্বারা আমরা কিভাবে উপকৃত হচ্ছি, তাদেরকে সংরক্ষণ, তাদের ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় ফরেস্ট্রি বা বনবিজ্ঞানে। এরপর আছে হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? মানুষ এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত যে বিজ্ঞান, সেটা হচ্ছে জীব প্রযুক্তি। অর্থাৎ
জিন প্লাস বায়োটেকনোলজি একত্রে নিয়ে মানুষের কল্যাণে যা আবিষ্কার করা হয় এটা হচ্ছে এই জীব প্রযুক্তি, মানে প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের কল্যাণে বিজ্ঞানের যে অবদান সেটা হচ্ছে জীব প্রযুক্তি। ওকে, জীব প্রযুক্তির পরে হচ্ছে ফার্মেসি। ফার্মেসিতে সাধারণত ওষুধ শিল্প, এখানে কিভাবে ওষুধ তৈরি করা হয়, ওষুধ তৈরির জন্য কি কাজে লাগে, এই জিনিসগুলো কীভাবে সংরক্ষণ করা হয় এবং মানুষের দ্বারা কীভাবে উপকৃত হচ্ছে, এই বিষয়াদি সম্পূর্ণভাবে বা বিস্তারিতভাবে আলোচনা করা হয় ফার্মেসিতে বা ওষুধ শিল্পতে। ওকে, বন্যপ্রাণীবিদ্যা। বন্যপ্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ বায়োলজি, এখানে সাধারণত বনের মধ্যে বসবাসরত বিভিন্ন ধরনের প্রাণীকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাদের বাসস্থান, তাদের কি অ্যাক্টিভিটিস বা তাদের কি কার্যপ্রণালী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় বন্যপ্রাণীবিদ্যা সেটা বা ওয়াইল্ড লাইফ বায়োলজিতে। সর্বশেষ বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স এটা কিছুটা জীব প্রযুক্তির মতোই ব্যাপার, অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স মানে মানুষরা সাধারণত যে রোগগুলোকে নির্ণয় করতে পারে না, এখানে দেখা যাচ্ছে যে কম্পিউটার নির্ভর প্রযুক্তি, অর্থাৎ কম্পিউটারকে ব্যবহার করে মানুষের শরীরের ভিতরে কোষের ভিতর বিষয় নিয়ে আলোচনা করা হয় বিস্তারিত। আচ্ছা, এখানে সাধারণত বায়োইনফরমেটিক্স, এখানে কম্পিউটার নির্ভর প্রযুক্তি এবং জ্ঞানকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বায়োইনফরমেটিক্সে, অর্থাৎ কম্পিউটারকে নিয়ে মানুষের শরীরে দেখা হয় যে কোন জায়গায় কোন রোগ সৃষ্টি হয়েছে বা কোথায় কি সমস্যা হয়েছে, অর্থাৎ মানুষের দ্বারা যা সম্ভব নয় কম্পিউটার দ্বারা সেটা সম্ভব। অর্থাৎ দেখা যাচ্ছে যে কম্পিউটার কেমিস্ট্রি, বিভিন্ন ধরনের বল ইত্যাদি বিষয় নিয়ে মানুষের কল্যাণে যে প্রযুক্তিগত জ্ঞানকে আমরা মনে করে থাকি, এই প্রযুক্তি নিয়ে আমরা যে উপকৃত হয়ে থাকি হচ্ছে বায়োইনফরমেটিক্সের আলোচ্য বিষয়। সাধারণত জীববিজ্ঞানের ধারণা অ্যারিস্টটল এবং জীববিজ্ঞানের যে বিষয়, এরপরে জীববিজ্ঞানের শাখা মূলত মৎস্য একটা হচ্ছে ভৌত শাখা, একটা হচ্ছে ফলিত শাখা। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করা হয়েছে এই বিষয়ে। পরবর্তী দ্বিতীয় ক্লাসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে জীববিজ্ঞানের জীবের শ্রেণীবিন্যাস, জীব কীভাবে শ্রেণীবিন্যাস করা হয় এবং এর কতগুলো রাজ্য আছে এবং রাজ্যের কী কী বৈশিষ্ট্য আছে এবং উদাহরণ সহকারে আমরা সেটা জানবো বিস্তারিত। তার সঙ্গে জানবো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, অর্থাৎ বৈজ্ঞানিক ধাপগুলো কীভাবে করা হয় এবং এর গুরুত্বপূর্ণ তাৎপর্য বা অভ্যন্তরীণ যে বিষয়গুলো উদাহরণ সহকারে, এবং দ্বিপদ নামকরণ পদ্ধতি গুরুত্বপূর্ণ সবচেয়ে ব্যাপার, বায়োনোমিয়াল নমেনক্লেচার সিস্টেম এই সম্পর্কে জানবো, এবং সর্বশেষ যে বৈজ্ঞানিক নামগুলো আছে সেগুলোর উচ্চারণ এবং সি লেভেলে ভাগ করে কিভাবে উচ্চারণ করা সম্ভব বা ইজিলি কিভাবে একটা বৈজ্ঞানিক নাম মনে রাখা সম্ভব সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে দ্বিপদ নামকরণ পদ্ধতি এই টপিক্সে, সর্বশেষ টপিক্সে। আমার দ্বিতীয় ক্লাস দেখার জন্য সবাইকে স্বাগতম, ধন্যবাদ। আরেকটা বিষয় এখানে না বলে নয়, এই সমস্ত বিষয় নিয়েই আমি একটি নোটস তৈরি করেছি, বায়োলজি সলভের এই নোটসটা প্রথম অধ্যায় ভিত্তিক জীবন পাঠ। এখানে সাধারণত আমরা কয়েকটা পেজের সমন্বয়ে বিস্তারিত আলোচনা করেছি। এটা পড়লে আশা করা যায় অনেকাংশে প্রথম অধ্যায় নিয়ে আর কোনো জানাশোনা তেমন কিছু থাকবে না। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।